রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফার্নেস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে গ্রীষ্মের খর তাপেও প্রকৃতি জুড়ে কৃষ্ণচূড়া, সোনালী রাধাচূড়া এবং জারুল ফুলের চোখ জোড়ানো নান্দনিক সৌন্দর্য নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। হঠাৎ করেই পদ্মায় নেমে এলো মৃত্যুর ভয়াবহতা। প্রবত্তা নদীতে যাত্রী বহন থেকে শুরু করে চলাচলে কোনো বিধি নিষেধ না মানা স্পিডবোট চালকের হাত ধরে এলো এমন নির্মম দুর্ঘটনার খবর। মাদারীপুরের বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের এই সংঘর্ষে নিহত হয়েছেন ২৬ জন। উদ্ধার হওয়া ৫ জনের জায়গা হয়েছে হাসপাতালে। নদী পার থেকে পালিয়েছে সব স্পিডবোটের চালক। মাদারীপুরের জেলা প্রশাসন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। বেলাল রিজভির তথ্য ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রায় ৮ ঘন্টা ধরে চলে উদ্ধার অভিযান। সোমবার বিকাল পর্যন্ত পদ্মায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের এ অভিযানে মেলে ২৬ জনের লাশ। জীবিত উদ্ধার ৫ জনকেই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরান কাঁঠালবাড়ি ঘাট এলাকা। সোমবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে রওনা হয়। স্পিডবোটে যাত্রী ছিল ৩০ জন। বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর স্পিডবোটটির বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়, উল্টে যায় স্পিডবোট। এটা অনেক অতিরিক্ত যাত্রী ভরা ছিল, আর এই ড্রাইভার হয়তো কোনো নেশা করছে, এই কারণে আইসা এখানে এই বলগেটের সাথে এই কাঁঠালবাড়ি পুরান ফেরিঘাটে এই একটা বলগেটের সাথে এটা গুতা লাগছে। গুতা লাগার কারণে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের ওই আইন প্রশাসন বাহিনী এরা যদি পুরো নজর রাখতো তাহলে ৩০ জন ৪০ জন করে লোক চিবুটে আসতো না। এরকম দুর্ঘটনা আগে কখনো এই পর্যন্ত হয় নাই বা এরকম আমাদের চোখে পড়ে নাই। এই লাশগুলো আমরা যাতে দ্রুততম সমাধানে দিতে পারি তার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সব ধরনের পদক্ষেপই আমরা গ্রহণ করি। এই অভিযানের মধ্যেই গ্রেপ্তার হয় স্পিডবোটের চালক শাহ আলম। করোনা সংক্রমণ রোধে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা উপেক্ষা করেই শিমুলিয়া বাংলাবাজার রুটে স্পিডবোট চলছে। অতিরিক্ত যাত্রী ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা অনেকের। উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ। সহায়তায় এগিয়ে আসেন স্থানীয়রা। বিকেলে সমাপ্ত ঘোষণা করা হয় অভিযান। আর আমরা সরকারিভাবে ওটা উদ্ধার কাজ যে ডুবুরি কাজ সেটা ২:৩০-র সময় আমরা সমাপ্ত ঘোষণা করছি। তারপরে আমরা ঘটনাস্থলে আমরা ওখান থেকে ৪:২০ ওখান থেকে মুভ করছি। এখন আবার আমার আর একটা টিম ওখানে টহল আছে যদি আরো কোনো লাশ পাওয়া যায়। দুর্ঘটনার কারণে অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিবে। এই তদন্তের প্রেক্ষিতে এখানে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নিহত প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। লকডাউনে নৌরুট বন্ধ থাকলেও নিবন্ধনহীন স্পিডবোট কোনো নিয়মের তোয়াক্কা না করেই চলাচল করছে। সেই সাথে অতিরিক্ত যাত্রী বহন, লাইফ জ্যাকেটের অভাব এবং অতিরিক্ত ভাড়া এসবই নৌপথের নিত্যদিনের চিত্র। আর এসব অনিয়মের কারণে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এসব দেখারও যেন কেউ নেই, জবাবদিহিতাও নেই। বড় কোনো দুর্ঘটনা ঘটলেই টনক নড়ে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ সহ ঘাট কর্তৃপক্ষের। মারুফুর রহমানের প্রতিবেদন। দক্ষিণবঙ্গের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া বাংলাবাজার নৌরুট। এই নৌরুটে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয় স্পিডবোটে। নিয়ম নীতি তোয়াক্কা না করে অসাধু স্পিডবোট কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি ১৮০ টাকার ভাড়া ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। ১৫০ টাকার জায়গায় ৩০০ টাকা করে নিত। তারা তো ওই মানুষ ওঠার পরে যে মানুষ মরবে না বাঁচবে মানে সেই দিকে তারা খেয়াল করে। যেখানে
আপনার যাত্রী 15 জন, সেখানে হয়তো 2 জন আরো মারা যায়। নেই দক্ষ চালক, যাত্রীদের দেয়া হয় না লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সামগ্রী। প্রশাসনের কাছে আমরা এর উচিত বিচারের আওতায় এদেরকে আনা হোক, এটা আমরা চাই, বিচার চাই। তবে বরাবরের মতোই এসব ঘটনার কোনো দায় নিতে চায়নি ঘাট কর্তৃপক্ষ। কতগুলো ভোট চলে তার ভিতরে দেখা গেছে হয়তো 25% ভোটের রেজিস্ট্রেশন আছে, বাকি 75% রেজিস্ট্রেশন নাই। তো যখন কোন ভোটের মানে স্পিড ভোটের যখন রেজিস্ট্রেশন থাকবে না, তখন কিন্তু সে স্বেচ্ছাচারী হয়ে যাবে, তখন কিন্তু সে ওই কারো আইন মানবে না। এই যে স্পিড বোর্ডের যে পক্ষটা, এটা ইজারাদারের একটা পক্ষ আছে, সংশ্লিষ্ট মালিকদের একটা পক্ষ আছে, বিআইডব্লিউটি একটা পক্ষ আছে। এখন দেখা গেছে যে এই যে এতগুলো পক্ষ, প্রত্যেকটা পক্ষই কিন্তু কম বেশি চাচ্ছে যে এটা রেজিস্ট্রেশনের আওতায় আসুক। নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ বলেছেন, শিমুলিয়া ঘাট থেকে বন্ধ রয়েছে স্পিড বোট। সোমবার বাংলাবাজার ফেরিঘাটে এক দুর্ঘটনায় পদ্মা থেকে 26 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ভারতের বিধানসভা নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বাংলা দখলের স্বপ্নকে চূর্ণ করে টানা তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে যাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস। বড় বিপর্যয় বাম কংগ্রেস জোটেও। বিশ্লেষকরা বলছেন, মমতার জয় ছিল প্রত্যাশিত, আর এই বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। বাংলা, কেরালা, তামিলনাড়ুর ভোটে বিজেপির হতাশাজনক ফলাফলে প্রশ্নের মুখে মোদি ম্যাজিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বেশ বড় চ্যালেঞ্জ হিসেবে ছিল বাংলা বিজয়, কিন্তু ভোটের ফলাফলে দেখা গেছে 3 রাজ্যে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। করোনা মহামারীর মাঝে নির্বাচনের সময় জনসভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে সমালোচিত হচ্ছেন মোদি। তবে 2016 সালে মাত্র 3 আসন পাওয়া বিজেপি বেশ খানিকটা এগিয়েছে পশ্চিমবঙ্গে। বিশ্লেষকরা বলছেন, বাংলায় তৃণমূলের ভূমিধস বিজয়ের অন্যতম কারণ মানুষের সাথে সংযোগ স্থাপনে মমতার বিরল ক্ষমতা, তাই তার জয় ছিল প্রত্যাশিত। বিজেপিতে যেরকম নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, অনেকগুলো চরিত্র এবং অনেক বড় দল, অনেক সাংসদ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান চরিত্র এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এতগুলো আসন লাভ হয়েছে, এটা তৃণমূলের কংগ্রেসের নেতৃত্ব মনে করে। বাংলাদেশের কূটনীতি বিশ্লেষকরা মনে করেন, মমতার জয়ে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সার্বিক ক্ষেত্রে তো এটা কোনো ইফেক্ট থাকার কথা না। আর যদি আমরা ধরি যে তিস্তার ক্ষেত্রে আমি মনে করি যেটা বড় কোনো, কারণ আমাদেরকে চূড়ান্ত হিসাবে আমাদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে, পশ্চিমবঙ্গের সাথে না। পশ্চিমবঙ্গকে সাথে নেওয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। মুখ্যমন্ত্রী হিসেবে মমতার টানা জয়ে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো বাড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মমতার দল জিতেছে, আমাদের সাথে সব দলের, ভারতের সব দলের সাথে আমাদের সুসম্পর্ক, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের ঘরের পাশেই, তো আমরা সেই সবসময় ওদের সাথে সুসম্পর্ক রেখে আসছি। তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলেননি। নাহিদ জেহান, নিউজ 24। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার বিকেল 4টায় তাকে সিসিইউতে নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত 27 এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। এছাড়া আগে থেকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন FM সিদ্দিকী। এই 2 মেডিকেল বোর্ড মিলেই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দর্শক, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে সহকর্মী মারুফা রহমান আছেন এভার কেয়ার হাসপাতালে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মারুফা, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে, এই বিষয়ের কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জুই, বিকাল 4টার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুটা শ্বাসকষ্ট অনুভব করলে তাকে তাৎক্ষণিক সিসিইউতে নেওয়া হয় এবং
ঠিক 4:30টার সময় তার যে মেডিকেল বোর্ড আছে এই করোনাকালীন সময়ের তার অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন তার অবস্থা স্থিতিশীল, অর্থাৎ 4:30 থেকে তার অবস্থা স্থিতিশীল। তবে এখন বর্তমানে আবার এখন তার কি অবস্থা সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন 7:30টার সময় ডক্টর AZM জাহিদ। তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা সাংবাদিকদের সঙ্গে, তখন হয়তো আপনাকে আরো বিস্তারিত জানাবো। মেডিকেল বোর্ডের সদস্যরা এখন হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন। তবে তারা বলেছেন বিকেল নাগাদ যে খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল। আপনি জানেন যে দ্বিতীয়বারও খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল, এছাড়া অন্যান্য কোনো উপসর্গই কিন্তু তার ছিল না। বরাবরই তার চিকিৎসকরা বলে এসেছেন তার অবস্থা স্থিতিশীল, তার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা নেই, তার ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ বা কোনো ধরনের আসলে কোনো ঝামেলা নেই প্যারামিটারে, অর্থাৎ তিনি ঝুঁকি মুক্ত বলেই আমাদেরকে বলা হয়েছিল। এখানে আসলে মূলত কয়েকটি টেস্টের জন্য সিটি স্ক্যান সহ, তার ফুসফুসের সিটি স্ক্যান সহ আরও কয়েকটি হৃদযন্ত্রের টেস্টের জন্য মূলত এখানে রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছিলেন চিকিৎসকরা। তো এখন আসলে সর্বশেষ কি পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি উদ্ভূত তৈরি হয়েছে বিকেল 4টার সময় তার শ্বাসকষ্টজনিত, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন 7:30টার সময় তার মেডিকেল বোর্ড। তখনই আসলে আমরা স্পষ্ট করে বলতে পারবো যে এই মুহূর্তে খালেদা জিয়ার সর্বশেষ আসলে শারীরিক অবস্থা কি। জয় মারুফা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন মারুফা রহমান। চলমান কঠোর বিধিনিষেধ 16ই মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। 6 মে থেকে চলবে নগর পরিবহন, তবে সীমাবদ্ধ থাকবে জেলার মধ্যেই। বন্ধ থাকবে রেল ও নৌ চলাচলও। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৌফিক মাহমুদ মুন্ডা রিপোর্ট। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গেল মাসের 14 তারিখ থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা বাড়িয়ে 5 মে পর্যন্ত বর্ধিত করা হয়। যদিও চলমান লকডাউনের মাঝেই খুলে দেওয়া হয় দোকানপাট, শপিং মল। সোমবার চলমান লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিপরিষদের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। গার্মেন্টস কারখানায় 3 দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে সরকার। লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করব। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে কোনো, আমাদের তো এমনি সরকারি বন্ধ 3 দিন, তো 3 দিনে 2 দিন তো শুক্র শনি করতেছে, আর 1 দিন বৃহস্পতিবার। প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রিও আপনার এই সময় বন্ধ দিতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রী জানান, মহামারী করোনা রোধে সীমান্ত বন্ধ থাকবে, শপিং মলও চলবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার অভিযানও। ক্রেতা যদি মাস্ক না পরে এবং দোকানদারও যদি স্বাস্থ্যবিধি না মেনে কাজ করে তাহলে পরে বন্ধ করে দেওয়া হবে দোকান। পাশাপাশি তাদেরকে যে পেনাল্টিও করা হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্ডারগুলো বন্ধ থাকবে। 6 মে থেকে নগরে গণপরিবহন চলাচল নিয়ে সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলার গাড়িগুলো জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। জেলার সীমানা কোনোভাবে অতিক্রম করা যাবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহনগুলো সিটির বাইরে যেতে পারবে না। ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি ঢাকা জেলার সীমানা রেখার বাইরে যেতে পারবে না। অতিরিক্ত ভাড়া আদায় না করা, পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিতে জোর দেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আগামী 10 মের মধ্যে চীনের সিনোভ্যাক বায়োটেকের 5 লাখ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতেও টিকা কমিটি কাজ করছে। এদিকে কোভিড-19 সংক্রমণ রোধে চিকিৎসা সেবার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করবে বলেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালগুলোতে ক্রমেই রোগীর চাপ কমলেও পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার নতুন ধরন এখন নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধির বিকল্প নেই বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
সোমবার ডিএনসিসি 1000 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, অ্যাস্ট্রাজেনিকার টিকা আনতে কাজ করছে টিকা কমিটি। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী বুধবার থেকে মার্কেট কিংবা শপিং মলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে অভিযান চালানো হবে। মডার্না টিকা আনার জন্য একটা কোম্পানি চেষ্টা করছে। ওরা আমাদের কাছে আবেদন করেছিল, সেই আবেদনটা তাদের সংশ্লিষ্ট কাগজপত্র সহ আমরা এটা ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠিয়েছি। বুধবার দিন আমি নিজে যাব মার্কেটে, যেই দোকানে আমি দেখব ক্রেতা এবং বিক্রেতার কেউ একজন মাস্ক খোলা থাকবে, আমি বলবো না কোন দোকানে যাব, সেই দোকান আমি বন্ধ করে দিব। এদিকে এক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, দেশে করোনা শনাক্তের হার 10% নিচে নেমে আসায় আত্মতুষ্টির সুযোগ নেই। তাহলে কিন্তু শতকরা হিসেবে শনাক্তের হার 10-এর নিচে চলে এসেছে, 9.60%। এতে করে আমাদের আত্মতুষ্টির বা করোনা চলে গেছে এটি ভাববার কিন্তু কোনো কারণই নেই। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 10 মের মধ্যে চীনের 5 লাখ টিকা দেশে আসছে এবং চায়না গভর্নমেন্ট আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, সেটা অল্প দিনের মধ্যে চলে আসবে। আমরা নিজেরা বিমানে করে নিয়ে আসবো। সবার জন্য টিকা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 65 জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1739 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট 7,63,682 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 11,644 জন। মোট সুস্থ হয়েছেন 6,91,162 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 19,431 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 8.95%। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী এবং রাজধানী ঢাকায় সহিংস তাণ্ডবে মাদ্রাসার টাকা ব্যবহার করেছিল বিলুপ্ত হেফাজত ইসলামের নেতারা। হেফাজত নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি আরও জানান, হেফাজত নেতারা মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব দিতে পারছেন না। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদের নামে ব্যাপক সহিংসতা চালিয়েছে বিলুপ্ত হেফাজত ইসলামের নেতাকর্মীরা। তারা সহিংস তাণ্ডব চালায় ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী ও রাজধানীর ঢাকায়ও। ওই সহিংসতায় নিহত হয় 17 জন। পুরো ব্রাহ্মণবাড়িয়া ধ্বংসস্তূপে পরিণত হয়। এসব সহিংসতার মাধ্যমে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়ে আরেকটি শাপলা চত্বর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। হেফাজত নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। এই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য তাদের যে ফান্ড দরকার, এই ফান্ডগুলো আসে মাদ্রাসা থেকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একমাত্র মামুনুলের তাদের যে মাদ্রাসা, সেখানে ইতিমধ্যে আমরা 8-10 কোটি টাকার একটি ট্রানজাকশন কিন্তু আমরা দেখছি বিগত 1 বছরে। সোমবার মিন্ট রোডের কার্যালয়ে সাংবাদিকদের এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, মাদ্রাসার ছাত্রদের জন্য সহায়তার টাকা এসব সরকার ও রাষ্ট্রবিরোধী সহিংসতার কার্যক্রম পরিচালনা করত হেফাজতে ইসলাম। সাম্প্রতিক নাশকতা সহ বিভিন্ন ধরনের যে ভাঙচুর সহ বিভিন্ন যে কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ড করেছে, তাদেরকে আমরা মূলত গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। এছাড়া তদন্তে যদি আসে অন্যদেরকে গ্রেপ্তার করা হবে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে মামুনুল হকের বড় ভাই মাওলানা মোফজুল হকের বিরুদ্ধেও। এই অভিযোগের প্রমাণ মিললে তাকেও গ্রেফতার করা হবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি। আরো খবর দিয়ে ফিরছি, সাথে বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। চতুর্থ দফায় লকডাউনের সময়সীমা বাড়ানো হলেও রাজধানীতে কমছে না যানবাহনের চাপ। উল্টো বিধিনিষেধের মধ্যে যানজট তৈরি হচ্ছে রাজধানীর বিভিন্ন সড়কে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেল। বেশিরভাগ মানুষই উদাসীন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। রাজধানীর লকডাউন পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী মাসুদ আলামনি।
লাবণী, ইতোমধ্যে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মানুষ কি আদৌ লকডাউন মানছেন? রাজপথের চিত্র কি দেখছেন? জি, আসলে মানুষের লকডাউন মানার সেই প্রবণতাও কম এবং বাস্তব কারণেও তারা অনেকে হয়তো বা পারছেন না। এবং বিশেষ করে আপনি বলছিলেন যে এই যে লকডাউন অর্থাৎ সরকার ঘোষিত কঠোর যে লকডাউন সেটি কিন্তু 14 এপ্রিল থেকে শুরু হয় এবং আজকে কিন্তু মন্ত্রী পরিষদের এক বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয় যে এই চলমান লকডাউনটি যে কঠোর বিধিনিষেধ দিয়ে যে লকডাউন চলছিল সেটি 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু রাজপথে কিন্তু সেই চিত্রটি নেই এবং এখন যেহেতু রমজান মাস চলছে, শুরুর দিকে আমরা যেটি দেখেছিলাম যে ইফতারের পরে রাজপথে সব ধরনের যানবাহন চলাচল কিছুটা কম থাকে, কিন্তু এখন কিন্তু সেটি নেই। মানুষজন বের হচ্ছেন, বিভিন্ন মানুষজন বের হচ্ছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বের হচ্ছেন এবং তারা নানা কারণের কথাই আসলে বলছেন। আর আরেকটি বিষয়, এই কয়েকদিন কিন্তু সড়কে গণপরিবহন বন্ধ ছিল, অর্থাৎ বাস চলাচল বন্ধ ছিল। কিন্তু এই যে এখন কিন্তু যে লকডাউন বৃদ্ধি করা হয়েছে এবং কঠোর বিধিনিষেধের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু গণপরিবহন অর্থাৎ বাস চলাচল করবে বলা হয়েছে। সেটি আন্তঃজেলার মধ্যে দূরপাল্লা বাসগুলো কিন্তু বন্ধ থাকবে এবং ট্রেন ছাড়াও যে যাত্রীবাহী যে নৌযানগুলো সেগুলো বন্ধ থাকবে। তবে যেটি যে স্বাস্থ্যবিধি মানা, অর্থাৎ সিএনজিগুলোতে কিন্তু সিএনজি এবং উবার এই ধরনের যানবাহনগুলোতে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার বা সবাই যে মাস্ক ব্যবহার করে চলাফেরা করছে, এটি কিন্তু হচ্ছে না। জুই, লাবণী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানীর খিলক্ষেত থেকে লকডাউন পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন মাসুদা লাবণী। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীর ঈদ বাজারের খবর জানাতে মিরপুর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, যেহেতু লকডাউন চলছে এই মুহূর্তে, ঈদের কেনাকাটা এই সময় কতটা জমে উঠেছে এবং এবারের ঈদে কি ধরনের পোশাক দেখতে পাচ্ছেন? অর্থে আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 10-এ, যেটা হোপ মার্কেট নামে প্রচলিত, এবং ইফতারের ঠিক পরপর টাইমেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের কিন্তু একটা বেশ ঢলই নেমেছে বলা গেলে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি বিভিন্ন এখানকার যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, এখানে প্রচলিত যে পোশাক বলতে আমরা ঈদের পোশাক বলতে যেগুলো বুঝি, সেই পোশাকগুলো না থাকলেও উৎসবের আমেজটাকে ধরতে কিন্তু বিভিন্ন রকমের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন এখানকার বিক্রেতারা। একই সাথে রয়েছে বাচ্চাদের পোশাক এবং একই সাথে বড়দের পোশাকও রয়েছে, কিন্তু কোনো বিশেষ পোশাক বলতে যেটা উৎসবের পোশাক বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এখানেও বেশ পসরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি যে থ্রি পিসগুলো রয়েছে সেগুলোর কিন্তু ঢল রয়েছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং এখানে বিক্রেতারা যারা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনেই আসলে এখানে বিক্রি হচ্ছে এবং বেশ ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে এখানে ক্রেতাদের যে পোশাকগুলো রয়েছে। এবং পোশাকের পাশাপাশি যেটা বলি যে এক্সট্রা অ্যাক্সেসরিজ বলতে আমরা যেগুলো বুঝি, জুতা এবং হচ্ছে কসমেটিক্সের মধ্যেও এখানে বেশ সাধ্যের মধ্যে কিন্তু ক্রেতারা ক্রয় করতে পারছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু রাত 8টা থেকে 9টা নাগাদ আসলে এখানকার বিক্রিটি চলছে, তাদের বিক্রি বাড়ানোর জন্যই তারা সময়সীমাকে বাড়ানোর উপরে প্রাধান্য দিচ্ছে বেশি। তো মিরপুর 10 থেকে এই ছিল আমার কাছে ঈদ বাজারের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুকন্যা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ঈদ বাজারের খবরাখবর জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুকন্যা আমির। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভার্ডি টহল ফাঁড়ির কাছে 2 নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লেগেছে। প্রায় 3 একর বনে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা। এর আগে গেল 8 ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে 27 নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লেগে পড়ে যায় 5 শতক বনের গাছপালা ও লতাগুল্ম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া আবাসন কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুইভোর আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ সভা এবং মানববন্ধন করা হয়। সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে জানান, ভুয়া আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩-৪ বিঘা জমি কিনে নিরীহ কৃষকদের প্রায় ৫০০ বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করছে প্রতিষ্ঠানটি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। টানা ৩ দিন সূচক ঊর্ধ্বমুখী থাকার পর পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। সোমবার দেশের 2 পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৫৪টি কোম্পানির ৩০,৬৫,৯৪,০০০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৭০টি শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,১৫৯ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৪৭ কোটি টাকা কম। দর্শক, সংবাদ শেষ করব প্রকৃতি জুড়ে ফুটে ওঠা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুলের খবর দিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন, তবে মানব সভ্যতার এমন চরম দুর্যোগেও প্রকৃতির নিয়মেই বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটেছে বাহারি রঙের ফুল। ডানা মেলেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল সহ নানা ফুল। গ্রীষ্মের এমন খর তাপেও প্রকৃতি জুড়ে এসব ফুলের নান্দনিকতায় চোখ জুড়িয়ে যায়। প্রকৃতি তার রঙিন আভা দিয়ে করোনা ম্লান করে দেবে, এমনটাই মনে করেন প্রকৃতি প্রেমীরা। রাহাত খানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল নদীবন্দরের স্টিমার ঘাটে সারি সারি কৃষ্ণচূড়ায় ফুটেছে লাল ফুল। বঙ্গবন্ধু উদ্যান ও লেকের বিভিন্ন স্থানে ফুটেছে কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, জারল ফুল। এছাড়া নগরীর বাংলা বাজার, বটতলা, পশু হাসপাতাল এলাকা, বিএম কলেজ ক্যাম্পাস, শেরেবাংলা মেডিকেল ক্যাম্পাস সহ নগরীর সর্বত্র ফুটেছে মৌসুমী বাহারি ফুল। নগরের হিমনির পুকুরে ফুটেছে শ্বেতপদ্ম। প্রকৃতি দেখতে তো ভালোই লাগে, যেন প্রকৃতির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি, পাখির কলতান শুনতে পাচ্ছি, নতুন রঙে রাঙাচ্ছে ফুলটা, এগুলো দেখে আমাদের মনের খোরাক জোগাচ্ছে, আমাদের ভালো লাগতেছে, আমরা উৎফুল্ল হচ্ছে আর কি। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতি জুড়ে এসব ফুলের নান্দনিকতায় চোখ জুড়িয়ে যায়। পথচারীরা পুলকিত নয়নে অবাক বিস্ময়ে উপভোগ করেন এই সৌন্দর্য। করোনা মহামারীর এই সময়েও ফুলের সৌন্দর্য তাদের বিমোহিত করে। করোনা এবং আমাদের চারপাশের যে বিরূপ পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের মধ্যে প্রকৃতির যে পরিবর্তনটি আসছে, এটা আমাদের মনকে এবং আমাদের চারপাশের পরিবেশকেও আরো পরিবর্তন নিয়ে আসবে। রাস্তার পাশে যত ফুলের গাছ বা ফলের গাছ, ঔষধি গাছ এগুলো লাগাবে, আমাদের জন্য সবার জন্য ভালো। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে এসব গাছ রোপণ করতে পারলে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভালোবাসার রঙে সুশোভিত হবে পরিবেশ, প্রকৃতি। রঙের যে কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো কিন্তু মনের একটা আলাদা প্রশান্তি তৈরি করে। সো সেই জায়গাগুলোতে যদি আমরা আরও বেশি কাজ করি, তাহলে কিন্তু তার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, বেদর গুরুত্ব রয়েছে, সব কিছুতে কিন্তু এর একটা আলাদা একটা গুরুত্ব বহন করবে। সরকারি ও ব্যক্তি উদ্যোগে ফলজ ও কাঠ গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নইলে যান্ত্রিকতা আর ব্যস্ততার ভিড়ে একসময় খর্ব হবে প্রকৃতির সৌন্দর্যের ভারসাম্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।